This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো এই মুহূর্তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে। এসএসসি মামলার রায় মুখ্যমন্ত্রীর মন্তব্যে আদালতের দৃষ্টি আকর্ষণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। সহকর্মী সিজার মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আরো বিস্তারিত জেনে নেব। সিজার, দেখো, আন্দোলনকারী চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্পষ্টই আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চকে জানান যে মুখ্যমন্ত্রীর বক্তব্য এই আদালতের রায়ের পরে তা আদালত অবমাননার সমান এবং আদালত যেন স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে। প্রধান বিচারপতি তখন জানতে চান ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী। তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে মুখ্যমন্ত্রী বলেছেন যে হাইকোর্ট কিনে নেওয়া হয়েছে, অর্থাৎ এই ঐতিহাসিক রায়ের পরে মুখ্যমন্ত্রীর এই প্রতিক্রিয়া বা মুখ্যমন্ত্রীর বক্তব্য আদালতকে অবমাননা করেছে এবং সেই মর্মে তিনি স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করার যে আবেদন জানান তার উত্তরে প্রধান বিচারপতি সিজার আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। বিকাশ রঞ্জন বাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে আপনার পর্যবেক্ষণটা যদি একটু বলেন। আমার পর্যবেক্ষণ নয়, মুখ্যমন্ত্রী যেসব মন্তব্য করছেন তো আদালতের প্রতি মানুষের অশ্রদ্ধা তৈরি করার চেষ্টা করছেন। যদি আদালতের প্রতি মানুষের অশ্রদ্ধা তৈরি হয় তাহলে তো নৈরাজ্য তৈরি হবে। সেই জন্যই তার বক্তব্যগুলো আদালত অবমাননার সামিল। এই বিষয়টি আমি প্রধান বিচারপতির কাছে তার দৃষ্টি আকর্ষণ করি। তিনি শুনে একটি হলফনামা দিতে বলেছেন, ওই কাগজপত্রগুলো দিয়ে সেটা দিয়ে 2টোর সময় আবার যাব সেখানে। বিকাশবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় তো একাধিকবার সভামঞ্চ থেকে এই রায়ের পর সরাসরি হাইকোর্টকেও আক্রমণ করেছেন। সেটাই তো আমরা নজরে আনলাম, এই আক্রমণটা আক্রমণটা গোটা বিচার ব্যবস্থার উপরে। অনেক ধন্যবাদ বিকাশবাবু আপনাকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বর্ষিয়ান আইনজীবী এবং সিপিএম সাংসদ, আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে সরাসরি চলে যাব স্কুল সার্ভিস কমিশনের সাংবাদিক বৈঠকে। 11-12 ক্ষেত্রে, একাদশ দ্বাদশের ক্ষেত্রে 39 তাদের নাম, রোল নাম্বার সহ তালিকা দেওয়া হয়। 771 আর 39, এটা 11-12 কথা বললাম। ওই একই দিনে আমরা গ্রুপ সি ওএমআর ইস্যু ছিল 783, আমরা যাদের সুপারিশপত্র দিয়েছি তাদের বিবরণ আমরা দিই 783 জনের। এছাড়াও আপনারা জানেন যে গ্রুপ সি এবং ডি এর ক্ষেত্রে আমি এই চেয়ারে বসবার আগে দুটো বিপরীতধর্মী এফিডেভিট গেছিল। এসএসসির তরফ থেকে যে সুপারিশপত্র যায়নি, রিজিওনাল কমিশনের রেকর্ড অনুসারে বোর্ড বলেছেন যে রেকমেন্ডেশন পেয়েই তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। যাই হোক, জাস্টিস গঙ্গোপাধ্যায় যখন প্রথম তদন্তের নির্দেশ দেন এই বিপরীতধর্মী এফিডেভিটের ভিত্তিতে দেন। তা এই যে ওএমআর ইস্যু আছে, আমরা বলছি সুপারিশ যায়নি অথচ অ্যাপয়েন্টেড তারা হয়েছেন, এরকম 57 জন ছিলেন। এই 57 জনের যেহেতু পরবর্তীকালে মামলার পরিপ্রেক্ষিতে এই তথ্যগুলো আমাদের কাছে এসেছিল, অনেকটাই এসেছিল, এই 57 জনের নামও আমরা দিয়ে দিই। এটা ওএমআর ইস্যু গ্রুপ সি। গ্রুপ ডি এর ক্ষেত্রে অনুরূপভাবে 1741 ওএমআর ইস্যু যাদের সুপারিশপত্র দেওয়া হয়েছে এবং 170 অ্যালিজেডলি সুপারিশপত্র দেওয়া হয়নি কিন্তু অ্যালিজেডলি ওএমআর অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে। অ্যালিজেডলি কেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে, অর্থাৎ মোট 1911। এই তালিকাটা আমরা দিই 1741 এবং 170 গ্রুপ ডি। মোট 1911, তার মধ্যে 1741 আর 170, 1711। এই প্রসঙ্গ তো বলে রাখি, ওএমআর ইস্যু এই প্রত্যেকের ক্ষেত্রেই, যেমন এই 840 বা 1911 এদের প্রত্যেকেরই কিন্তু মানে অ্যাপয়েন্টমেন্ট সরাসরি মহামান্য আদালত বাতিল করে দিয়েছিলেন। গ্রুপ সি এর ক্ষেত্রে
10ই মার্চ 2023 এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে বোধহয় 10ই ফেব্রুয়ারি 2023 মহামান্য আদালত সরাসরি বাতিল করে দিয়েছিলেন। কারণ গ্রুপ সি ডি এর ক্ষেত্রে আমাদের কোনো রুল 17-এর সমগোত্রীয় কোনো রুল নেই, অর্থাৎ আমরা সুপারিশপত্র প্রত্যাহার করতে পারি বা ক্যান্সেল বাতিল করতে পারি, এরকম কোনো সমগোত্রীয় রুল নেই বলে মহামান্য আদালত সেটা জেনে সরাসরি বাতিল করে দেন। এবং এটা আমাদের কিন্তু ওয়েবসাইটে এদের বিস্তারিত বিবরণ আপলোডেড ছিল, সম্ভবত এখনও আছে।